মোটা দাগে বলতে গেলে যে সরকারের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দল এসে বড় রাজনৈতিক দল বিএনপির মতনৈক্য বলবো না, বাট টানাপোড়েন বলা যায়, বিশেষ করে রাষ্ট্রপতির ইস্যু প্রোক্লেমেশন যেটি প্রিন্স ভাইয়ের মধ্যে বললেন, এই সার্বিক বিষয় নিয়ে এর মধ্যে এটা আমি একটু বলি, কারেকশন করি, সরকারের সাথে কিন্তু আমাদের কোনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন না, আন্দোলনের কারো কারো বক্তব্য সেখানে তো আমরা সেটা তাদেরকে ক্লিয়ার করেছি, আমরা বলেছি, কারণ বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, ক্ষমতায় ছিল, অভিজ্ঞতা আছে, জনগণ চাইলে আবার যাব। বিশ্লেষণ কি সাংবাদিক হিসেবে যে আপনি কি মনে করেন যে সন্দেহ সংশয় যে বাড়ছে দিন যত যাচ্ছে, বিষয়টি কি তেমন যে আসলে কার কর্তৃত্বে থাকবে, আন্দোলনের ফসল কে ঘরে তুলবে, এর প্রতিযোগিতার প্রতিফলন? আপনি যে ডিবেটের কথা বলছেন, রাজনৈতিক বিতর্ক থাকাটা অস্বাভাবিক কিছু নয়, এবং একটা ভাইব্রেন্ট রাজনৈতিক সমাজে এই আলোচনাগুলো চলতেই পারে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, আমি কোনো প্রবলেম দেখি না। কিন্তু গভর্নমেন্টকে দেখে মনে হচ্ছে বা তাদের কথাবার্তা দেখে মনে হচ্ছে, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে যে ধরনের বার্তা আসছে তাতে মনে হচ্ছে যে দে আর ওভারলি অ্যাম্বিশাস, তাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা দেশকে নিয়ে। একটা অভ্যুত্থান হয়েছে, সেটা সকলের মিলিত চেষ্টায়, এবং প্রমিসটা কী ছিল যে একটা ইনক্লুসিভ একটা সোসাইটি হবে এবং ইনক্লুসিভনেসের মাধ্যমে সবাই এগোবে। ওই জায়গার মধ্যে একটা ডিসইন্টিগ্রেশন, এক ধরনের একটা বিভক্তির কি বলবো যে সুর তৈরি হয়েছে, এটা কিন্তু কাঙ্ক্ষিত না। এবং এইখানে গভর্নমেন্টের যে রোলটা প্লে করা দরকার ছিল, তারা এটাকে একটু কি বলবো কনফিউশন ঢুকিয়ে দিচ্ছে। কনফিউশনটা এই অর্থে ঢুকাচ্ছে যে না, আপনি তিনটা স্তর ভাগ করেছেন, যে বা সরকার বলছে যে প্রথমে হচ্ছে আপনার বিচার, তারপর হচ্ছে সংস্কার, তারপরে নির্বাচন। যেভাবে ফর্মুলেট করা হচ্ছে তাতে মনে হচ্ছে যে এক একটা বিশাল বিশাল অধ্যায়, কিন্তু বিষয়টা তা নয়। কিন্তু বিচার, সংস্কার, নির্বাচন সবগুলো কিন্তু একটা সাইমালটেনিয়াস প্রজেক্টের একটা এজেন্ডার সাথে চলতে পারে, একটা কি বলবো কম্পোজিট প্ল্যান। এই কম্পোজিট প্ল্যানকে যদি আপনি আলাদা আলাদা করে দেখেন, তাহলেই কনফিউশন তৈরি হচ্ছে, মিসট্রাস্ট তৈরি হচ্ছে, এবং মানুষ এটা নিয়ে নানা ধরনের আলোচনা করছে। আপনি ধরেন বিচারের প্রসঙ্গ যদি আসে, তো বিচার তো একটা চলমান প্রক্রিয়া। আপনি এর আগে বিভিন্ন আলোচনাতে আমরা শুনেছি, ধরেন যে এই যে 21শে অগাস্টের গ্রেনেড হামলা মামলা, কিংবা 10 ট্রাক অস্ত্র মামলা, কিংবা যে অন্য মামলাগুলো যেগুলো আমরা যে মানে কী বলে স্বৈরাচার সরকারের সময় যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোর কনসিকুয়েন্স বা তারও আগে যে মামলা হয়েছে, সেই মামলাগুলোর একটা পরিণতি দেখতে কিন্তু একটা লম্বা সময় কিন্তু অপেক্ষা করতে হয়েছে। এখন জুলাই অভ্যুত্থানের যে গণহত্যার যে দায়, সেটার বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে অলরেডি, এবং এই প্রক্রিয়া চলমান, এটা চলতে থাকবে। কিন্তু এটার সঙ্গে আপনি কিভাবে এটাকে রিলেট করবেন? বিচারের প্রক্রিয়া পরে আপনি সংস্কার করবেন, সংস্কারের পরে গিয়ে আপনি নির্বাচন করবেন। তো এই জায়গার মধ্যে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার রোড ম্যাপটা কী। তো রোড ম্যাপটা সরকার একটা যৌক্তিক সময় নেবে, সেটা রাজনৈতিক দলগুলো বলছে। এখানে বিশেষ কোনো চাপাচাপির প্রয়োজন নাই। বিএনপি হয়তো এটা বলে নাই আগে, কিন্তু এখন গ্র্যাজুয়ালি তারা একটু অসহিষ্ণু হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে একটা টলারেন্সের অভাব তৈরি হচ্ছে, এবং সেখান থেকে মূল এজেন্ডা থেকে তারা বাইরে চলে যাচ্ছে। মূল এজেন্ডা কী ছিল? যে একটা ফ্যাসিজমের হয়েছে, ডিফিট করেছে সবাই মিলে, একটা অথরিটেরিয়ান সিস্টেমের পতন ঘটেছে। সেই অথরিটেরিয়ান সিস্টেম থেকে আমরা একটা নতুন উত্তরণের পথে যাব। উত্তরণটার মূল সমস্যা ছিল যে আমাদের দেশে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এনশিওর না। এই জন্যই তো আমরা 90-এর অভ্যুত্থানের পরে আমরা একটা মানে ব্যবস্থা কাজ করেছিলাম, এবং সেটারই কনসিকুয়েন্সে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছে, এবং সেটা খুবই ডেলিবারেটলি সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সো দ্যাট একটা গোষ্ঠী, স্বার্থান্বেষী গোষ্ঠী, তারা যেন ক্ষমতায় ক্লিং করতে পারে, ক্ষমতায় যাতে একদম মানে পাকাপোক্ত হয়ে থাকতে পারে। কিন্তু একটা ডেমোক্রেটিক সোসাইটিকে আপনার প্রথম কথা হলো যে এনশিওর করতে হবে যে মানুষ ভোট দিবে এবং একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হবে। আপনি দেখেন যে ইউনাইটেড স্টেটসে কি রাজনৈতিক বিভক্তি নাই? অবশ্যই আছে, কিন্তু তারা কিন্তু এটাকে একটা মানে কি জীবনের একটা অংশ হিসাবে মানে গ্রহণ করেছে, যে যা কিছুই হবে নির্বাচন সময় মতো হবে এবং 20 জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তর হবে। এই জায়গার মধ্যে কিন্তু কোনো ব্যত্যয় হচ্ছে না। আদার ওয়ার্ল্ডের জন্য, সারা পৃথিবীর জন্য এটা একটা বিস্ময়, কিন্তু ওরা কিন্তু এটাকে একটা স্বাভাবিক ঘটনা হিসেবে প্রতিষ্ঠা করেছে। এখন আপনি যে সরকার ক্ষমতায় এসেছে গণ অভ্যুত্থানের পরে, সেই সরকারের মূল কাজ হচ্ছে যে এমন একটা সিস্টেম কায়েম করা যেখানে রাজনৈতিক গোষ্ঠীগুলো আর
ক্ষমতা ভাগাভাগি নিয়ে কিংবা নির্বাচনের প্রশ্নে আর কোনো বিভক্তির মধ্যে থাকবে না। তারা নিশ্চিত হবে যে আমি জনগণের যেই অংশের সাপোর্টটা কমান্ড করি সেটা আমি এনজয় করতে পারবো এবং সেটা আমার ব্যালটের দ্বারা রিফ্লেক্টেড হবে, আমি সেটা কি বলবো যে সেটা রেজাল্টসটা আমি পাবো, আমি ঘরে তুলতে পারবো, এইটুকু নিশ্চয়তাই তো। আর বাকিটা কিন্তু আপনি কোনো ঘরে ফ্যামিলিতেও কিন্তু আপনি ইট টেক্স লং ইয়ার্স যে আপনি একটা কালচার, একটা ভ্যালুজ, একটা সিস্টেম, একটা অর্ডার তৈরি করা। এটা আপনি রাতারাতি বাংলাদেশে যে ধরনের অবনমন ঘটেছে, মেইন অবনমন তো আমাদের কালচারাল ডেফিসিট। আমাদের তো সাংস্কৃতিক মূল্যবোধ, যেটা আমাদের পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, এটা তো সম্পূর্ণভাবে ইরোডেড। আপনি সবখানে বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, আপনি আমাদের প্রতিষ্ঠানগুলোর কথা বলেন, সব জায়গার মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর অবনমন হয়েছে, মূল্যবোধের অবনমন। এখন এটাকে কি আপনি কি এই তত্ত্বাবধায়ক সরকার লেড বাই আমাদের প্রফেসর ডক্টর ইউনূস, নোবেল লরিয়েট, ওনার মাধ্যমে 1 বছর থাকুক আর 2 বছর ক্ষমতায় থাকুক, উনি কি এগুলোকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন? এই প্রমিস তো দেওয়া সম্ভব না। বিকজ এটার জন্য হয়তো বা আমাদের লম্বা একটা জার্নি করতে হবে, যেই জিনিসগুলো আমরা লস করেছি অলরেডি। সেই জায়গায় পৌঁছাতে গেলে আমি মনে করি যে একটা গুডউইল থাকতে হবে। ওই গুডউইলের অভাবটা, মানে অভাব বলছি না আমি, কিন্তু এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে রাজনৈতিক অস্পষ্টতা গোষ্ঠীগুলোর আছে এক মধ্যে। ধরনের। আমার মনে হয় এটা এই অস্পষ্টতা থেকে তাদের বেরিয়ে আসতে হবে এবং এর যৌক্তিক কারণ আছে। এই অস্পষ্টতার যৌক্তিক কারণ আছে এই অর্থে, কারণ যারা গণ অভ্যুত্থানের ক্রেডিট সিকিং গোষ্ঠী তৈরি হচ্ছে, এখন উনি বলছেন যে আমার 400 এতজন মারা গেছেন, উনি বলছেন এটা কেন হবে? যেই ব্লাড শেডটা হয়েছে, যে রক্তটা দানটা হয়েছে, যে স্যাক্রিফাইসটা হয়েছে, সেইটা ফর দ্য সেক অফ কি বলবো যে গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন, তাই না? যে আমরা একটা গণবিরোধী শক্তির বিরুদ্ধে সকলে দাঁড়িয়েছে এবং সেটার জন্য রক্ত দিয়েছি আমরা। সুতরাং এই কালেকটিভনেসটা, এই ঐক্যমত থেকে কেন ডিসইন্টিগ্রেট হচ্ছে? ডিসইন্টিগ্রেশন এই কারণে পলিটিক্যালি আমরা স্বার্থগত চিন্তা থেকে আমরা ডিভাইড হয়ে যাচ্ছি, আমরা সেখান থেকে সুবিধা নিতে যাচ্ছি, কিন্তু জনগণ কিন্তু এক্সট্রিম সাফারার। আজকে উনি তুলেছেন যে এই যে ভ্যাট, নতুন করে ভ্যাট চালু করেছে, এটা ওনাদের জন্য ইজিয়েস্ট ওয়ে। আমাদের সচিব মহোদয় আছেন সাবেক, যে উনি এনবিআর এর কাজ করেছেন। তো আপনি অন্য জায়গার মধ্যে ধনীদের উপর কিছু করতে পারছেন না, কিন্তু আপনি ছোট 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 জিনিসের উপরে কিন্তু আপনি 5%, 7.5% থেকে 20%, 15% পর্যন্ত আপনি ভ্যাট আরোপ করে দিয়েছেন, আরোপ করে দিয়েছেন, হুইচ ইজ নট কি বলে কন্ডিসিভ অ্যান্ড কমফোর্টেবল ফর দ্য নেশন, ফর দ্য পিপল, তাই না? আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আরেকটু পরিষ্কার থাকতে হবে এবং গুডউইলটা ক্লিয়ার করতে হবে মানুষের কাছে।